সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে একাদশ শ্রেণীর অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকে তোমাদের সাথে ফিনান্স ব্যাংকিং বিভাগ আর্থিক বিশ্লেষণ অধ্যায়ের একটি নগদ প্রবাহ বিবরণী আলোচনা করব। তো এখানে তোমরা একটি যমুনা ফিউচার লিমিটেডের একটি তুলনামূলক উদ্ধৃতপত্র দেখতে পাচ্ছ। এখানে কিছু সম্পত্তি এবং শেয়ার হোল্ডারদের বন্ধুরা তথ্য দেওয়া আছে এবং কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে তোমাদেরকে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, যেটি করতে বলা হয়েছে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যমুনা ফিউচার লিমিটেডের তুলনামূলক উদ্ধৃতপত্র সম্পত্তির দিকে দেওয়া আছে, তথ্য দেওয়া আছে 2011 সালের এবং 2012 সালের তথ্য দেওয়া আছে। 2011 সাল এবং 12 সালের তথ্য দুই সালের তথ্যের মধ্যে আমরা একটা তুলনামূলক একটা পার্থক্য তৈরি করব। পার্থক্য তৈরি করে আমরা সিদ্ধান্ত নিব কোনটি কোন কার্যক্রমে যাবে, যে পরিচালন কার্যক্রমে যাবে না অর্থায়ন না বিনিয়োগ কার্যক্রমে যাবে, সেটা আমরা নির্ধারণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাতে নগদ আমার 2011 সালে দেওয়া আছে 10,000 টাকা এবং 2012 সালে দেওয়া আছে 17,500 টাকা। তাহলে এই 2011 সালেরটা হলো আমার প্রারম্ভিক নগদ উদ্ধৃত এবং 12 সালে 31 ডিসেম্বর তারিখে যেটা দেওয়া আছে 17,500, এটি হলো আমার সমাপন নগদ উদ্ধৃত। তারপরে দেখো মজুদ পণ্য দেওয়া আছে 10,000, তারপরে 12 সালে দেওয়া আছে 13,500। মজুদ পণ্য কি? মজুদ পণ্য এটা আমার একটা চলতি সম্পদ আমার এখানে কি হলো বৃদ্ধি করছে। কত টাকা বৃদ্ধি পেল? 3,500 টাকা বৃদ্ধি পেল। মজুদ পণ্য বৃদ্ধি পেলে এটা কি করতে হবে? এটা পরিচালন কার্যক্রমে যে আমাকে এটা বিয়োগ করে দেখাতে হবে। তারপরে বিবিধ দানাদার আমার 7,000 এবং 16,500, 7,000 থেকে 16,500 টাকা হলো। এখন আমার মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে প্রায় 9,500 টাকা। এই 9,500 টাকা যেহেতু আমার বিবিধ দানাদার চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে আমাকে পরিচালন কার্যক্রমে যে বিয়োগ করে দেখাতে হবে। তারপরে দেওয়া আছে যন্ত্রপাতি আমার 39,000 এবং 30,000। আমার 11 সালে ছিল 39,000, পরে ছিল আমার কত 30,000। তার মানে আমি যন্ত্রপাতি কি করে দিলাম? বিক্রয় করে দিলাম। বিক্রিকৃত অর্থ এটা আমার কোথায় চলে যাবে? এটা চলে যাবে আমার বিনিয়োগ কার্যক্রমের মধ্যে চলে যাবে। ক্রমসঞ্চিত অবস্থায় আমার 2011 সালে দেওয়া আছে 12,000 এবং 11 সালে 12,000 এবং 12 সালে দেওয়া আছে আমার 14,500 টাকা। এটি কিন্তু আমার এই 12 এটা হলো ক্রমসঞ্চিত অবস্থা, কিন্তু চলতি বছরের অবস্থা না, মানে 12 সালের অবস্থা না, বলা আছে ক্রমসঞ্চিত অবস্থা। আবার 11 সালে তথ্য দেওয়া আছে 12,000 এবং 12 সালে তথ্য দেওয়া আছে 14,500 টাকা। তারপর এখানে শেয়ার হোল্ডারদের মূলধন এবং দায়িত্ব দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ইকুইটি বা সাধারণ শেয়ার 7,000 এবং 9,000। তার মানে আমি ইকুইটি শেয়ার ভিত্তি করে নগদ টাকা আমার আসছে, এটি চলে যায় আমার অর্থের কার্যক্রমে চলে যাবে। তারপরে দেওয়া আছে আমার সংরক্ষিত আয় 19,000 এবং 22,500। তাহলে 22,500 19,000 হলো আমার প্রারম্ভিক আমার সংরক্ষিত আয় প্রারম্ভিক উদ্ধৃত, আর 22,500 হলো সংরক্ষিত আয় সমাপনী উদ্ধৃত। যদি লভ্যাংশ প্রদান না দেওয়া থাকে তাহলে আমরা এটা থেকে বের করে নিতে পারবো। এর সাথে প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে আমরা কি করব? নিট লাভ, চলতি বছরের নিট লাভ যোগ করে সমাপনী সংরক্ষিত আয় বাদ দিয়ে দিলে আমরা কতটুকু লভ্যাংশ প্রদান করলাম সেটি পেয়ে যাব, যদি বলা না থাকে। কিন্তু আমাদের প্রশ্ন দিলেও তথ্যের মধ্যে লভ্যাংশ প্রদানের টাকাটা বলা আছে, অসুবিধা নেই, আমরা করতে পারবো। তারপরে দেওয়া আছে ঋণপত্র 16,500 13,500। এখানে যেহেতু ঋণপত্র কি হলো হ্রাস পেয়েছে, যেহেতু ঋণপত্র 16,500 থেকে 13,500 গেলে আর থাকবে কত আমার মনে করো 3,000 টাকা। এই 3,000 টাকা আমার কি ঋণপত্রের টাকাটা আমি পরিশোধ করে দিলাম। ঋণপত্রের পরিশোধ নামে আমার অর্থের কার্যক্রম চলে যাবে। পাওনাদার আমার চলতি দায়, পাওনাদার চলতি দায় আমার 7,500 থেকে 14,500 বেড়ে গেল। তাহলে আমার চলতি সম্পত্তি বৃদ্ধি পেল। চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে আমার কি করতে হবে? চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে আমাকে বিয়োগ করে দেখাতে হবে। তারপরে প্রদেয়িক আমার 4,000 থেকে 3,500, মানে 500 টাকা হ্রাস পেয়েছে। প্রদেয়িকের রাশিটা আমাকে কি করতে হবে? প্রদেয়িকের রাশিটা আমাকে বিয়োগ করে দেখাতে হবে। আর পাওনাদার যেটা আমার চলতি দায় আমার পাওনাদার 7,500 থেকে 14,500 হলো, মানে চলতি দায় আমার বৃদ্ধি পেল। চলতি দায় বৃদ্ধি পেলে আমরা পরিচালন কার্যক্রমে যে কি করব? যোগ করব। প্রদেয়িক আমার 4,000 থেকে 3,500 হলো, মানে 500 টাকা হ্রাস পেল। প্রদেয়িকের টাকাটা পরিশোধ করলাম, সেটি আমার কি করতে হবে? পরিচালন কার্যক্রমে যে আমাকে বিয়োগ করে দেখাতে হবে পরিচালন কার্যক্রমে। অতিরিক্ত তথ্যের মধ্যে আমাদের দেওয়া আছে চলতি বছরের নিট মুনাফা 16,000 টাকা। খ নম্বরে বলা আছে একটি যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে 4,250 টাকায়, যার ক্রয় মূল্য বহির্মূল্য যথাক্রমে 9,000 এবং 4,250 টাকা। তার মানে যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 9,000 টাকা এবং বহির্মূল্য হলো যে কত টাকা? 4,250 টাকা। আপনার ক্রয় মূল্য থেকে বহির্মূল্য বাদ দিলে আমরা লাভ এবং ক্ষতি বের করতে পারবো। তো দেখো আমাদের এখানে অবশ্যইটা সরাসরি বলা নাই। এখানে একটি কথা বলা আছে যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে কত টাকা? 4,250 টাকা আমার বিক্রয় করা হয়েছে। এখন যে যন্ত্রপাতি বিক্রয় করেছি এটা ক্রয় মূল্য ছিল 9,000 টাকা এবং বহির্মূল্য হলো কত টাকা? 4,250 টাকা। গ নম্বরে বলা আছে লভ্যাংশ প্রদান 12,000 টাকা। এটি অর্থের কার্যক্রমে আমাকে পরিশোধ হিসেবে বিয়োগ করে দেখাতে হবে। এখন আসো আমার এখানে
আসলে আমাকে চলতি বছরের অবসরটা বের করে নিতে হবে। তো চলতি বছরের অবসরটা বের করার জন্য আমাকে ফার্স্ট আমাকে যেতে হবে এই যে আমি একটি যন্ত্রপাতি বিক্রি করলাম 4250 টাকা, ঠিক আছে। এই 4250 টাকার পঞ্জীভূত অবসর কত? তাহলে আমরা প্রথমে লিখব যে গণনা 1 2012 সালের পূর্ব অবসর আমার বিক্রিত যন্ত্রপাতির পঞ্জীভূত অবস্থা। বিক্রিত যন্ত্রপাতির পঞ্জীভূত অবস্থা কিভাবে বের করব? আমরা ক্রয় মূল্য থেকে আমরা বই মূল্য বা বস্তু মূল্যটা বাদ দিয়ে দিব। আমার ক্রয় মূল্য 9000, বই মূল্য 4250, তাহলে আমার বিক্রিত যন্ত্রপাতির পঞ্জীভূত অবস্থা হলো কত? 4750 টাকা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমার 2011 সালের ক্রমসঞ্চিত অবস্থা কত টাকা? 2011 সালের আমার ক্রমসঞ্চিত অবস্থা হলো 12000 টাকা। তাহলে এই 2011 সালের ক্রমসঞ্চিত অবস্থা দেওয়া আছে 12000 টাকা, কিন্তু আমাদের বিক্রিত যে যন্ত্রপাতি 9000 টাকা যন্ত্রপাতি বিক্রি করলাম তার অবস্থা দেওয়া পঞ্জীভূত অবস্থা দেওয়া কত? 4750 টাকা। তাহলে আমাদের যে বিদ্যমান এখন যে যন্ত্রপাতিটি রয়ে গেছে, যে টোটাল যে যন্ত্রপাতি 339,000, এখান থেকে আমি 9000 টাকার যন্ত্রপাতি বিক্রি করলাম, বাকি যে 30,000 টাকা রয়ে গেল, এই 30,000 টাকার ক্রমসঞ্চিত অবস্থা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই 12,000 টাকা থেকে যে যন্ত্রপাতিটা আমি মনে করো এই যে বিদ্যমান যন্ত্রপাতির যে পঞ্জীভূত অবস্থা ছিল, বিক্রিত যন্ত্রপাতির যে পঞ্জীভূত অবস্থা 4750 টাকা, এই যে আমি প্রথমে কি করলাম? বিক্রিত যন্ত্রপাতির পঞ্জীভূত অবস্থাটা বের করে নিলাম। বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 9000 টাকা, বই মূল্য ছিল 4250 টাকা, আর আমার এই বিক্রিত যন্ত্রপাতির পঞ্জীভূত অবস্থা দাঁড়ালো 4750 টাকা। এখন আমার এই 12000 টাকার ক্রমসঞ্চিত অবস্থা কিন্তু এই 39,000 টাকার জন্য। এখান থেকে আমি যদি আমার এই বিক্রিত যে যন্ত্রপাতির অবস্থা, যে ক্রমসঞ্চিত অবস্থা 4750 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমার বিদ্যমান যে 30,000 টাকা হয়ে গেল, এই 2012 সালের শেষে 31 ডিসেম্বর তারিখে যে 30,000 টাকা যন্ত্রপাতি রয়ে গেল, এই 30,000 টাকা যন্ত্রপাতির ক্রমসঞ্চিত অবস্থা আমরা বের করে নিতে পারবো। দেখো আমার বিদ্যমান যন্ত্রপাতির ক্রমসঞ্চিত অবস্থা 12,000 থেকে 4750 যেটা আমরা বিক্রি করে দিলাম তার অবস্থায় বাদ দিলে পেয়ে যাবো 7250 টাকা। তাহলে 7250 টাকা আমার বিদ্যমান যন্ত্রপাতির ক্রমসঞ্চিত অবস্থা। এখন বিদ্যমান ক্রমসঞ্চিত অবস্থা গেলে যখন আমরা বের করতে পারলাম, এখন আমাদের কাজ হলো চলতি বছরের অবস্থাটা নির্ণয় করা। 2012 সালে আমার ক্রমসঞ্চিত অবস্থা দেওয়া আছে কত? 2012 সালে আমার ক্রমসঞ্চিত অবস্থা দেওয়া আছে 14500 টাকা। তাহলে 2012 সালের ক্রমসঞ্চিত অবস্থায় 14500 টাকা থেকে এই যে বিদ্যমান 30,000 টাকার ক্রমসঞ্চিত অবস্থা 7250 টাকা বাদ দিয়ে দিলে আর থাকে কত? 7250 টাকা। তাহলে 7250 টাকা হলো চলতি বছরের অবস্থা। আসো আমরা যেহেতু চলতি বছরের অবস্থাটা আমাদের এটি জানালাম ছিল অবশ্যই নির্ণয় করাটা, অবশ্যই যদি নির্ণয় করে ফেলতে পারছি, এখন আমাদের কাজ হলো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা। প্রশ্ন আমাকে বলেছে, আমি প্রশ্নটাকে উল্লেখ করলে প্রশ্নে বলা আছে যে আমাদেরকে নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি করার জন্য। এখানে যে আমাদের জায়গা সংকুলন না হয় এখানে তোমাকে লিখতে হবে যমুনা ফিউচার লিমিটেড নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য গড় করে তোমাকে হেডলাইনটি লিখতে হবে। তারপরে প্রথমে আমাদেরকে নিয়মে আমাদেরকে প্রথমে লিখতে হবে ক নাম্বার চলতি বছরের নিট মুনাফা 16,000 টাকা, প্রথমে নিট মুনাফা 16,000 টাকাটা লিখব। তারপর আমরা ক্রমান্বয়ে তিনটি কার্যক্রম আসবে: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। তা আমরা প্রথমে বিনিয়োগ কার্যক্রমের সমাধান করব। বিনিয়োগ কার্যক্রম প্রথমে কি আসবে? অবসর আমরা গণনায় 1 নম্বরে পেয়ে গেলাম কত টাকা? 7250 টাকা, সেটা নিয়ে আসলাম। তোমরা জানো অবসর হলে কি করতে হবে? যোগ করতে হবে। অবসর অবলম্বন, সুনামের অবলম্বন, এই সমস্তগুলো আমাদেরকে যোগ করে দেখাতে হয়। তারপরে চলতি সম্পত্তি, এখন আমরা দেখব চলতি সম্পত্তির বৃদ্ধি বা নতুন পণ্য বা চলতি সম্পত্তি বৃদ্ধি পাইছে কত? 3,500 টাকা। 3,500 টাকা আমাদের বিয়োগ করতে হবে। তারপরে বিবিধ দানাদার আমার বৃদ্ধি পাইছে কত টাকা? বিবিধ দানাদার বৃদ্ধি পাইছে 9,500 টাকা। 9,500 টাকা আমাদের বিয়োগ করতে হবে, যেটা চলতি সম্পদ। তারপরে দেখো আমার এখানে চলতি দায় আছে পাওনাদার 7,500 থেকে 14,500, 7,000 টাকা বাড়ছে। তাহলে পাওনাদার চলতি সম্পদ চলতি দায়ের যদি বৃদ্ধি করে সেটি আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। পাওনাদার থেকে 7,000 টাকা যোগ করলাম। তারপরে আছে পদবি রিলেটিভ চলতি দায় 4,000 থেকে 3,500, মানে 5 টাকার আসলে পরিশোধ করা হয়েছে। তাহলে পদবি রিলেটিভ আসলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। চলতি দায়ের আসলে বিয়োগ করতে হবে। 5 টাকা বিয়োগ করলাম। তাহলে আমরা এখানে যে 5টা আমার গাণিতিক ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে আমি পেলাম যে পরিচালন কার্যক্রম থেকে আমার নগদ প্রবাহ 16,750 টাকা। এই 5টা যোগ বিয়োগ করে আমার দাঁড়ালো 750 টাকা। উপরে নিট মুনাফা 750 টাকার সাথে যোগ করলে হয় 16,750 টাকা। এটা হলো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এবার আসলে আমাদের কাজ করতে হবে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম থেকে আমরা নগদ প্রবাহ বলা আছে যে একটি যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে কত টাকা? 4,250 টাকা। এই 4,250 টাকা যন্ত্রপাতি বিক্রি করে চলে আসবে 4,250
এটি হলো একটি মাত্র আইটেম আছে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তারপরে হলো যে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সাধারণ শেয়ার কি করলাম, ইস্যু করে নগদ টাকা পেলাম 7,000 থেকে 9,000 টাকা হলো, মানে 2,000 টাকা আছে। তাহলে দেখো যে ইকুইটি শেয়ার বিক্রয় করে আমি 2,000 টাকা পেলাম। তারপরে হলো যে আমার ঋণপত্র আসলে আমার 16,500 থেকে 13,500 মানে 3,000 টাকা পরিশোধ করা হয়েছে। ঋণপত্র পরিশোধ দিয়ে আমি 3,000 টাকা যত পরিশোধ করা হয়েছে নগদ টাকা চলে গেছে, বিয়োগ করে দিব 3,000 টাকা। তারপরে গণমানে বলা আছে লভ্যাংশ প্রদান 12,000 টাকা, লভ্যাংশ প্রদান বলে নগদ টাকা চলে যায় এবং লভ্যাংশ প্রদান 12,000 টাকা বিয়োগ করে দেব। এই তিনটা যোগ বিয়োগ করে আমার আগে গেল 13,500 টাকা। এই 13,500 টাকা এটা হলো অর্থায়ন কার্যক্রম থেকে নেট নগদ, মনে করো এটা বহিঃপ্রবাহ, এটা প্রবাহ না, এটা আন্তঃপ্রবাহ না, এটা হলো বহিঃপ্রবাহ, এটা টাকা আমার চলে গেছে। তারপরে বিনিয়োগ কার্যক্রম থেকে 4,250 টাকা আসছে, পরিচালনা কার্যক্রম থেকে আসছে 16,750 টাকা। এই তিনটি কার্যক্রমের রেজাল্টগুলো যোগ বিয়োগ করে যেটা হবে সেটা আমার নিট নগদ বৃদ্ধি। নিট নগদ বৃদ্ধি দাঁড়ালো আমার 7,500 টাকা। এই 7,500 টাকার সাথে পারমিট নগদ উদ্বৃত্ত যোগ করতে হবে আমাকে। পারমিট নগদ উদ্বৃত্ত হচ্ছে আমার 10,000 টাকা। আমার নিট নগদ বৃদ্ধি 7,500 টাকার সাথে পারমিট নগদ উদ্বৃত্ত 10,000 টাকা যোগ করলে আমার দাঁড়াবে কত? সহকারী নগদ উদ্বৃত্ত 17,500 টাকা। দেখো আমার এখানে সহকারী নগদ উদ্বৃত্ত কত টাকা দেওয়া আছে? 17,500 টাকা দেওয়া আছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা বিশেষ করে এই ওয়ার্কিংটা বাসায় ভালো করে বুঝে নিবা। যদি না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানাবে।